গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকেও একটু দেরি হয়ে গেল চা খেতে, তার কারণ সোমবার। বেউ তো স্কুলে পৌঁছে গেছে অনেকক্ষণ আগেই। ইয়েস, গুড মর্নিং আমার তরফ থেকেও। গরমকালে গরম চা। ঝটপট চাটা খেয়ে নিতে হবে আজকে। ইয়েস, কারণ কাজের চাপ রয়েছে। বাবা গরমটা এবার আস্তে আস্তে বেশ ভালো বুঝতে পারছি। এই টাইমটা একটু লাগে, আবার সন্ধ্যের পর থেকে ঠান্ডা ঠান্ডা লাগে। চৈত্র মাস পড়ে গেছে তো। ইয়েস, এই জন্যই গরমটা আরও বেশি বুঝতে যাচ্ছে। আমার একটা স্টুডেন্ট ইন্ডিয়াতে এসছে ছুটিতে, কাল রাত্রে মেসেজ করছে, ম্যাম আমি ইন্ডিয়াতে এসেছি, মানে গতকাল না গত পরশুই এসেছে। তো আমি আসবো, কোন দিন আপনি ফ্রি থাকবেন? আমি তুমি যে কোনো দিন সন্ধ্যাবেলা আসো। ওই স্নেহাল থাকবে? এলাম হ্যাঁ। আঙ্কেল থাকবে? এলাম হ্যাঁ। বললো ঠিক আছে। ভীষণ ভালো মেয়েটা, ভীষণ ভালো। এখন এতে জর্জিয়াতে রয়েছে, এমবিবিএস পড়ছে। আগে ইউক্রেনে গেছিল পড়তে, ওই ইউক্রেনের ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্যে ওখান থেকে সব ইন্ডিয়ানদের তো নিয়ে আসা হয়েছিল, ও তার মধ্যে করে চলে এসছে। এখন আর ওর বাবা মা ওকে ওই দিকে আর না পাঠিয়ে এখন জর্জিয়াতে পাঠিয়েছে, ওখানে এমবিবিএস পড়ছে। খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। বা যখন ইউক্রেনের ওরম হলো, আমি সব মানে প্রতিনিয়ত ওর মার সঙ্গে যোগাযোগ করছি যে বাড়ি মানে ইন্ডিয়াতে ফেরার কী ব্যবস্থা হচ্ছে। ভীষণ খুবই চিন্তায় ছিল। 100 বার চিন্তা হওয়ারই, যা পরিস্থিতি হয়েছিল তখন। এখনো খুব একটা ভালো পরিস্থিতি নেই। যাই হোক, এই প্রজ্ঞা এলে মানে আমার এই মেয়েই বলি, আমার সব, ওরা আমাকে মায়ের মতনই ভালোবাসে। তখন আমি ভিডিও করবো, ওকে বলবো, দেখাবো। ও 10, 11, 12, না কোন ক্লাস থেকে পড়েছে তোমার কাছে? 5। 5 থেকে পড়েছে ওর কাছে, পুরো স্কুল লেভেল কমপ্লিট হওয়া অবধি ওর কাছেই পড়েছে। তারপরে ডাক্তারি পড়ছে। আরও আছে, ওরা একটু ব্যাঙ্গালোরেই থাকে কিন্তু সবই হস্টেলে থাকে। অপরাজিতা, আমি বললাম, আমি তখন আমার মেয়ে স্টুডেন্ট বেশি ছিল, এখন যেমন সমান সমান। তখন ছেলে কম, হ্যাঁ ছেলে কম ছিল, 2-3 জন ছিল, বাকি সব মেয়ে। ওরা আবার আরও বেশি ইয়ে ছিল, মানে আমি রান্না করে দেবো, ওরা খাবে। আবার একটা কুটুলি আসতো, মানে কুটুলি মানে ছোট, সেটাকে আবার খাইয়েও দিতাম, জানো, ব্রেড পাকোড়া বানিয়ে দিচ্ছি। ক্লাস করতে এসে, ক্লাস হয়ে গেলে খিদে পেয়েছে, একটু ব্রেড পাকোড়া ভেজে দিলাম, ভাবো। এই জিনিসটা আমার বরাবর, বিয়ের আগেও যখন ক্লাস করাতাম, আমার বাড়িতে পড়তে এসছে, খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে একটা কিছু মাকে বলতাম, মা একটুখানি সিঙ্গারা আনা হতো, ওদের খিদে পেয়েছে। কৌশিক স্যারের ওখানে আমরা দেখেছি, আমাদের স্যার ম্যাথস করতাম, সেই স্যারের ওখানে, ওটা আমাদের স্পেশাল, সবার সামনে রীতিমতো আবদার করেছি খাওয়ার জন্য। আমরা স্যার খাওয়াতেই হবে। দশমীর পরে যেতাম, আমি, মা, দিদি, তখন জেঠিমা বেঁচে রয়েছে, স্যারের ভাই, দুজনেরই বিয়ে হয়নি তখনও। এবার আমরা মিষ্টি টিষ্টি নিয়ে গেলাম, স্যার বলতো কী খাবে? হাজির বিরিয়ানি। চলে গেলাম, স্যারের ভাই, আমি, দিদি, তারপরে হাজির বিরিয়ানি নিয়ে এসে খেলাম। এখন আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি তবু ধরে রাখার চেষ্টা করি গো। আমরা যেরকম, সে এখন ওরা যেটা খেতে ভালোবাসে সেটাই দিই, আমরা যেরকম কি যা খুশি দিলেই হলো। আমি তো বলছি, আমরা পড়তে যেতাম, আমি, জেঠিমা ঢোকার সময় বলতো, আজকে কিন্তু লুচি করেছি, যাওয়ার আগে খেয়ে যাবে।
এবারে লুচি শুনে কি আর পড়ায় মন থাকে? ও রান্নাঘরে গিয়ে লুচি আর নিরামিষ আলুর দম বসে বসে খাচ্ছি। দারুণ। ওইসব সম্পর্কগুলো যেন মানে আমি ওই জন্যই বলছি যে এখন মানে খোলা যায় না। বিলুপ্ত হতে চলেছে ওই সব জিনিসগুলো এখন। আমি বাচ্চাগুলোর জন্য করি, এখন সবাই তো আর সমান হয় না। বেবু বলবে মা তোমার আগের বাচ্চারা তোমাকে যেরকম মনে রেখেছে, এই পরপর পরপর যে ব্যাচ সবাই কিন্তু ওরকম ভাবে মনে রাখে না। ঠিক আছে, এখনকার বাচ্চারাও যারা পড়তে আসে, খিদে পেয়েছে খিদে পেয়েছে যদি কেউ বলেছে, বাড়িতে চকলেট ওই জন্যই রাখা থাকে ওদের জন্যে। কেউ হয়তো খেয়ে আসেনি, আর অনেক অনেক বাচ্চা আছে হ্যাঁ। এসে দেখি চুপ করে বসে রয়েছে। আমি সবাইকে জিজ্ঞেস করি স্কুল থেকে এসে খেয়েছো, মানে খেয়ে তারপরে আসবে পড়তে। কেউ হয়তো বললো না ম্যাম, কেন খাওনি? মা বাড়িতে নেই। আমি ভাবো কেক রয়েছে, চানাচুর রয়েছে, কখনো চিপস থাকে, মানে চিপস মানে কি এখানে ওই পাওয়া যায় যে বেকারির এতে, ওই একটুখানি দিলাম। এবার অন্যগুলোও তো তাকিয়ে থাকে, ওকে একটা বাটিতে দিলাম আর একটা বাটিতে দিয়ে বললাম ওখান থেকে তোমরা সবাই শেয়ার করে খাও। চকলেট দিলাম, আর জল তো সে তো দেবই, আবার কোনো সময় একটু জুস থাকলে একটু জুস দিলাম। কারণ পেটে খিদে থাকলে কি আর পড়া হয় বলো তো? রোজগারের ব্যাপার চলতেই থাকে এগুলো। ওগুলো আমি দেখাইও না, আমি দেখাবো না। হ্যাঁ, ওগুলো ও ওগুলো নিজে আবার কি বাচ্চা, দেখানোর মতো হ্যাঁ, জিনিস? বাচ্চার খিদে পেলে মা তো খেতে দেবেই। আমি বললাম তো এই জন্য এরা, আমি কিছু বললে তখন বলে ও তুমি যেটা ভালো বুঝবে তুমি করবে, তোমার ওপরে দিয়ে দিয়েছি সব বাই টাচুর সব বাই। আসলে আমার বাচ্চাই, এই যে আজকে ফিজিক্স পরীক্ষা হচ্ছে, আমি সকাল থেকে উঠে আমার কিন্তু একটা টেনশন, কোশ্চেন পেপার কিরম হবে। আইসিএসসি ফিজিক্স আজকে, আইএসসি শেষ হয়ে গেছে নাকি? আজকে শেষ না না, হলো? বায়োলজি আজকে আজকে শেষ। হুম। ঠিক আছে, উঠি। চলো উঠি, কাজে বসতে হবে। সৌরভকে তো সবজি বাজার করতে দিইনি এই রোদ্রের মধ্যে, তো আমি এনেছি এই যে বেগুন, ভিন্ডি, আর একটু পেঁয়াজ এনেছি। ভিন্ডি 2 প্যাকেট এনেছি, আর ভিন্ডি তো একটুখানি রান্না করলেই অল্প একটু হয়ে যায়। আর এখানে এনেছি তোমার সজনে ডাঁটা, এই যে, আর ওখানে একটুখানি বড় বেগুন আর একটা বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা 9 টাকা নিল জানো। যাই হোক, দেখি কি বানাই। আজ বানাচ্ছি সাম্বার। এই যে সব ভেজিটেবল কেটে নিয়েছি, সজনে ডাঁটা, বিনস, গাজর, বেগুন, একটু আলু, আর এখানে ডালটাকে সেদ্ধ করেছি, তুয়ার ডাল, হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছিলাম, 2খানা হুইসেল দিয়েছি। তার কারণটা হচ্ছে এবারে এই সবজিগুলো এর মধ্যে দেবো, দিয়ে একটা হুইসেল দেবো, একটা। সাম্বারের সাথে করব হচ্ছে ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজিটাও দেখাবো, এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবু দেখাবো। আর যেটা দেবো এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো এখনই, আর একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবো, সেটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে টমেটো দিয়ে দিলাম, একটাই টমেটো দিচ্ছি, আর একটাই পেঁয়াজকে এরকম করে ডুমো করে কেটে দিয়ে দিলাম। এখন একটুখানি নুন দেবো এর মধ্যে, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে একটা হুইসেল দেবো। আর এই আমি যেমন পেঁয়াজ দিয়েছি, অনেকে স্যালাড দেয়, মানে ছোটো ছোটো পেঁয়াজগুলো, সাম্বার অনিয়ন বলে সেগুলোকে, ওগুলোও দিতে পারো, আমার কাছে ওগুলো থাকে না, সেজন্য আমি এই একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি এবারে নুন আর লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে একটা হুইসেল দেবো, শুধু একটা। নুন দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব, এখন অল্প করেই নুন দিলাম। আর দিলাম গুঁড়ো লঙ্কা। আমরা সাম্বারটা খুব বেশি স্পাইসি খাই না, আর
একটুখানি হলুদ দেবো, অল্প, আর দেবো সাম্বার মশলা। আমি এর মধ্যে একদিন কিভাবে সাম্বার মশলা বানাই সেটাও দেখাবো। হ্যাঁ, এরকম ছোট চামচের 3 চামচ দিলাম, ব্যাস। গরমকালে এইসব সাম্বার টাম্বার খেতে যা ভালো লাগে না। এবারে এটা একটা হুইসেল দেবো, তারপরে দেখাচ্ছি আবার। একটা হুইসেল দিয়েছিলাম যে সব সবজি দিয়ে, তারপরে হুইসেলটা নেমে যেতে এখানে একটুখানি ভেন্ডি দিয়ে দিয়েছি, 2-3টে, আর কটা কারি পাতা দিয়ে দিয়েছি। এটা একটু ফুটবে কারণ ভেন্ডিটা সেদ্ধ হবে। আর এইখানে ওই গরম একটু ডালের জল নিই, আর এখানে এগুলো হচ্ছে সিডলেস তেঁতুল। এই তেঁতুলটাকে একটুখানি ভিজিয়ে রেখেছি। এটা ফুটুক, ভেন্ডিটা একটু সেদ্ধ হবে, আর হুইসেল দেবো না, এমনি ফুটবে। তারপরে এই তেঁতুলের জলটা দেবো। ভিন্ডি সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম দেখালাম, ওই তেঁতুলের পাল্পটা বের করে আর এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাতে আর একটুখানি জল দেব, কারণ এটা যখনই ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে, সেই জন্যেই। একটু ফুটবে, নুনটা চেক করে নেব। নুন এবার একটু ফুটবে, তারপরে তড়কা দেবো এর মধ্যে, তখন আবার দেখাচ্ছি। তড়কা দেবো, সেই জন্য তড়কা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দেবো হিং। আমার এই তড়কা প্যানটা ছোট, এর আগে আর একটা ছিল, সেটা ওই শিফটিংয়ের সময় মনে হচ্ছে মিসপ্লেস হয়ে গেছে। আচ্ছা, রাই, শুকনো লঙ্কা, সাম্বার রেডি। গ্যাস অফ করে দিলাম। তেল গরম করে তেলের মধ্যে একটু সর্ষে দিয়েছি, মানে রাই, ছোট সর্ষে, তার মধ্যে কারি পাতা, ভিন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে একটা টমেটো কেটে দেব, আর নুন, হলুদ, নুনটা এখন দেবো না, একটু পরে দেবো, হলুদ আর গুঁড়ো লঙ্কা দেব। নামানোর আগে একটু সাম্বার মশলা দেব, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মিক্স করে চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পরে টমেটো দেবো। টমেটো যখন দেবো তখনই নুনটা দেবো। খুব বেশি কিন্তু তেল নেই এতে, অল্প তেলেই ভাজছি। এবার এটাকে চাপা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম কম আঁচ করেই রাখবো। টমেটো আগে একটা দিয়েছি, মানে দুটোই একসঙ্গে দিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এখনও নুন দিইনি, এবারে দেবো নুন। নামানোর আগে একটু সাম্বার মশলা দেবো। আর এখানে এই যে ব্যাট পাঁপড় ভেজে রেখেছি, যেরকম নাম, ব্যাট পাঁপড়। ঠিক আছে, এটা
আস্তে আস্তে হতে থাক। ওপরে একটুখানি সাম্বার মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজটা দিইনি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে ভেন্ডি দিয়ে ভাজতেই পারো, কিন্তু এই সাম্বার মশলাটা দিলে কিন্তু সত্যি খুবই খেতে ভালো হয়। বেশি তেলও লাগলো না, ভাজা হয়েও গেছে। মোগলাই আর চাইনিজ খাওয়ার পর আজকে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান খাবার। এই আচারটা নিয়ে রাখি, অনেক মাস থাকে। হ্যাঁ, বাটার মিল্ক গুলো খুলে রাখছি। আর আরেকদিকে টেবিলের নিচে বসে আমার মেয়ে আমার পা চেটে দিল। ব্যাস ব্যাস, অনেক ভেজিটেবল দিয়েছি, ভরপুর একেবারে। এই সময় কিন্তু ওই সিন্দি কারিটাও খুব ভালো লাগবে খেতে, তাই না? হ্যাঁ, গরমকাল তো, তারপর দহি কারি, ওগুলো ভালো লাগবে খেতে। গরমকালে এসবই ভালো লাগে, রোজ না হলেও মাঝে মধ্যে ভালোই লাগে। ডাটা তো মানে ভীষণই ভালো খাবার এখন। ভিন্ডি, সজনে ডাঁটা তো হ্যাঁ, ব্যাট পাপড়ও ভেজেছি। আচ্ছা, কিন্তু যত যাই হোক সাউথ ইন্ডিয়ান মিল আমি বলবো ভীষণ হেলদি হয়, সত্যিকারের ভীষণ হেলদি হয়। ওরা হয়তো আমাদের মতন বাঙালিদের মতন অত মশলাদার খাবার খায় না, কিন্তু বাদবাকি যা যা খাবার খায় বেশ হেলদি খাবার। ঢ্যাঁড়স, বেগুন, আলু, গাজর, গাজর, বিনসও আছে, বিনস, কুমড়োও আছে নাকি? না টমেটো। আর এখানে হচ্ছে ব্যাট পাপড়। ভালো লাগবে, ভালো লাগবে বাবু। ভীষণ সুন্দর হয়েছে। সুন্দর বা কিন্তু সিম্পল খাবার। সেটাই বলছি, সিম্পলের মধ্যেই সুন্দর বলছে। এই খাবার থেকে আরও কোনোদিনও শরীর খারাপ হবে না। হতেই পারে না, চান্সই নেই। ওটা শরীর খারাপের সময়তেই খাবারগুলো খায়। হুম, যেই বছর বিয়ে করে এলাম, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকেই সাম্বার বানায়। প্রথম প্রথম পারতাম না, আগে এর মধ্যে নারকলও দিতাম না, সৌরভ খায় না বলে দিই না, নয়তো আমার নারকল দিয়েও ভালো খায়। নারকল পুড়িয়ে দেয়। এই বাইরের সাম্বার আমার ভালো লাগে না। এক হচ্ছে আমার যে বেস্ট ফ্রেন্ড সীমা, ওর মায়ের হাতের সাম্বার আমার দি বেস্ট লাগে। বিয়ের আগে মানে স্কুল লাইফে সব খেয়ে এসেছি, স্কুল কলেজে। আর তারপর লাগতো আমার মা, তারপরে নিজেরটাই ঠিক আছে। এটাকে যেন শান্তি। দারুণ আরাম। দেবকে রোজ স্কুলে একটা করে দিই তো, এনে রাখি, এখন আমরা সবাই খাই। তো বাড়িতেও বানাই আমি। শর্মিষ্ঠা পড়ানো হয়ে গেছে, ও এখন বারান্দায় গাছে জল দিচ্ছে। আর বেবোর জন্য একটা জিনিস আনিয়েছি ফ্লিপকার্ট থেকে। আনিয়েছি তার কারণ হচ্ছে ফ্লিপকার্টে তাড়াতাড়ি পাওয়া গেছে জিনিসটা, সেই জন্যই আনানো। আর খুবই কাজের জিনিস ওর। বেবই আনবক্সিংটা করুক, বেবই বলুক কি রয়েছে ভেতরে। উপরের সিলটা আসলে খুলে ফেলেছি, তো এর ভেতরে হচ্ছে মেইন জিনিসটা আছে। এটা হচ্ছে প্রিন্টারের কার্ট্রিজের ইঙ্ক রিফিলার, মানে উইথ অল ইটস সাপ্লাইজ। দেখাচ্ছি। কারণ বেবোদের এখন প্রচুর পরিমাণে অনেক অনেক প্রিন্ট, হ্যাঁ, এগুলো স্কুল থেকে দিচ্ছে, যেগুলোর প্রিন্ট আউট নিতে লাগছে। আচ্ছা, তো এইটা হচ্ছে সিরিঞ্জ আর তার নিডল। আর আচ্ছা, এইটা আমাকে আবার যদি কোনো ম্যানুয়াল থাকে তাহলে দেখতে হবে ভেতরে এই জিনিসটা কিসের জন্য। এটা ওই ডেমো ভিডিওতে দেখাচ্ছিল
তো আমি অতটা নোটিস করিনি। খোল, প্যাকেট থেকে খোল, নাহলে বুঝবি কি আর করে। না, মেইন জিনিসটা দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে ইঙ্ক। কটা রয়েছে? তিনটে। আচ্ছা, তিনটে, এটা আমার দেখতে হবে কতটা ইউনিটেড। ব্ল্যাকই আনা হয়েছে এখন আপাতত টেস্টিং এর জন্য। হ্যাঁ, যদি দেখি যে রিফিলিং সাকসেসফুল হচ্ছে তাহলে বাকি Colour-গুলো কালারেরটাও try নিয়ে আসবো। এটা 100 ml পার বটল। পার বটল 100 ml? হ্যাঁ, পার বটল 100 ml। আচ্ছা, এবার এগুলো সমস্ত খুলি। কারণ কার্ট্রিজ অনেক কস্টলি হয় এক একটা কার্ট্রিজ, সেই জন্যই ভাবলাম যে না, দেখি এই অপশানটা একবার ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা আচ্ছা। অনেক রিজনেবল ওয়েতে আমাদের জিনিসটা হবে এটা। আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, বুঝলে তো? হ্যাঁ। আমি ঠিক বুঝতে পারছি না এই জিনিসটা কিসের জন্য। আমাকে দেখে ম্যানুয়াল আমার- থাকবে তো নিশ্চয়ই, ম্যানুয়াল। না, এটা কোনো ম্যানুয়াল নেই, তবে কন্টেন্টসের মধ্যেও সেখানে লিখেও নেই। এইখানে মনে হচ্ছে কার্ট্রিজটাকে রেখে তারপরে করতে হবে নাকি? হ্যাঁ, হয়তো মানে স্টেডি হোল্ডের জন্য, হ্যাঁ, যাতে ওই slip জন্যই। না করে হ্যাঁ, যায়। ওই জন্যই হয়তো। নিচে এগুলো কি, এই ব্লু কালারের এগুলো কি? ওটাই আমি বলছি, এটা একসঙ্গে এসেছিল। হ্যাঁ, এইটা আমার মনে হচ্ছে না এটা রেখে করতে হবে, কারণ এগুলো রাবারের, যাতে স্লিপ না করে। হ্যাঁ, আমরা কিন্তু ফার্স্ট টাইম কার্ট্রিজ রিফিল করব। 100 বার, হ্যাঁ। আমরা আগে করি। এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, গ্লাভস। গ্লাভস দিয়েছে? আচ্ছা। হ্যাঁ, গ্লাভস দিয়েছে। আর সিরিঞ্জ কি মানে আমাদের যেরকম ইনজেকশন হয় সেরকমই? দেখছি এখন, মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে। আমাদের যেরকম ইনজেকশন? হ্যাঁ, একদম একই জিনিস। আচ্ছা, ঠিক আছে, এইটা হোক। তো দেখি এবার কার্ট্রিজটা আনি, অবভিয়াসলি। এর ভেতরে আরেকটা কি রয়েছে? ও হ্যাঁ, আমি এটা তাই ভাবছিলাম যে এটা তো একটার মধ্যেই এসছে, তো এইটা আবার কি এলো। হ্যাঁ, দেখছি। অ্যামাজনেও দেখেছিলাম, কিন্তু অ্যামাজন অনেক টাইম নিত আসতে, ওই জন্য ফ্লিপকার্টে তাড়াতাড়ি দিয়ে দেবে বলেই ওখান থেকে আনানো। ঠিক না? খুলে দেখ। ওইটারই কি কোনো পার্ট? বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু থাকবে ভেতরে। হুম। বের কর, কি এটা? মা, এটা কি? মা। ওটা কোনো গিফট দিয়েছে নাকি? ও মা, এইটা আনএক্সপেক্টেড জিনিস। আমি বেশি হয়তো প্রিন্টার, মানে প্রিন্টারেরই কোনো পার্ট হবে হয়তো। এটা হচ্ছে মানে টেম্পারেচার কন্ট্রোল করা ওয়াটার বটল। বাহ, এটা তো বেশ দারুণ। হ্যাঁ, দেখো এবার এই যে ডিজিটাল ডিসপ্লে দিয়ে দেখাচ্ছে আদৌ উপরে কিছু? একটু প্রেস না। করতে হবে দেখাবে। এই যে। টাচ স্ক্রিন। ওরি বাস, হ্যাঁ, এটা তো দারুণ। হ্যাঁ, এটা নতুন দেখেছিলাম। হুম, ও মনে হয় এমনি দিয়ে দিয়েছে হয়তো। মানে এমনি দিয়ে দিয়েছে, মানে এর সঙ্গে হয়তো। এমনি না, মাম্মার মুখ দেখে বুঝতে পেরেছি এটা আমি এমনি শুধু না। এটাই বলেছি, এটা 350 দাম। হ্যাঁ। 350 তো আমি পে হ্যাঁ, করলাম। একসাথে কি করে দেবে? না না, একসঙ্গে সে দিতেই পারে, কারণ ব্যাপারটা ভাবছি হচ্ছে আমি ওকে সারপ্রাইজ দিচ্ছি। না, কারণ আমি দেখেছি মাম্মা আগে এই জিনিসটা দেখেছিল এরকম টাইপের বটল। আমার কাছ থেকে ও, লোকানোর আচ্ছা। চেষ্টা করো না। হ্যাঁ, আচ্ছা, এইটা আমার জানা ছিল না। আমি অনেক আগে মাম্মাকে বলেছেন যে জানো তো এরকম আমি বটল দেখেছি, ওপরে কিরকম একটা মানে এলইডি ডিসপ্লে মতন আসে, টেম্পারেচার সমস্ত কিছু কন্ট্রোল হয় বটলের। আমি করিনি কিছু রে বাবা, আমি কেন করব? আমার কি কোনো কাজ নেই? না, না, এটা এটা সত্যি আমি নিজেও এক্সপেক্ট করিনি, আমার জানাই ছিল না এটা। কাল থেকেই বটলটা নিয়ে যাবো। ব্যাস। আমার মনে হচ্ছে এটা টেম্পারেচার কন্ট্রোল করে না। এটা এটা কি মানে চার্জ দেওয়া এসবের কিছু ব্যাপার আছে?
জানা নেই। টেম্পারেচারটা First দেখাচ্ছে, ডিসপ্লে রয়েছে, নিশ্চয়ই তো ব্যাটারি কিছু থাকবে হ্যাঁ ভেতরে। বলেছে এটা হচ্ছে ব্যাটারি ইনসাইড বলে দিয়েছে। এবার নিশ্চয়ই তার মানে কি বলবো, চেঞ্জ করারও কোনো টেকনিক আছে। ও ঠিক আছে, তুই আগের কাজটা আগে কর। মাইক্রোওয়েভে কিন্তু ঢোকা যাবে না একেবারেই না। আনিয়ে নিয়ে তারপর বলছে না আমি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, আগে এটা করে নি, তারপর আমি বটলটা। হ্যাঁ, আগের কাজটা আগে করে নে। এটা কি গরম দিলে গরম হ্যাঁ। থাকবে। হ্যাঁ সে তো এখনকারের বোতলগুলোও তাই। না 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 না, টেম্পারেচার এটা কনস্ট্যান্টলি ওরকমই থাকবে। কন্ট্রোল করবে এই টেম্পারেচার। আচ্ছা, আচ্ছা এইটা কিন্তু রিফিল করবার আগে আমি ইউটিউবেই অনেক রকমের টিউটোরিয়াল ভিডিও দেখেছিলাম, তো ওইটার রেফারেন্স হিসাবে আমি এই জিনিসটা করছি। সেটা যেহেতু নতুন এসছে বলে এটা অবভিয়াসলি সিল দিতেই হবে। তো এই রেফারেন্স ভিডিও যেগুলো দেখেছিলাম, হ্যাঁ এই যে একটা ছোট্ট হোল আমার মানে ইন্ডেক্স ফিঙ্গারের নেল টিপটা যেখানে পয়েন্ট আউট করছে সেখানে এই যে একটা ছোট্ট হোল মতন, ওটা ভেতরে একটা স্পঞ্জ আছে। হ্যাঁ, ইঙ্ক শেষ হয়েছে তার ইন্ডিকেশন হচ্ছে স্পঞ্জটা সাদা হয়ে গেছে কালোর থেকে। তো এই জন্যই এটা রিফিল করার প্রয়োজন আছে। তার মানে আমি মেকানিজমটা যতদূর বুঝতে পেরেছি, সিরিঞ্জটা দিয়ে এখান থেকে ইঙ্কটা ভরবো, ইঙ্কটা ভরে নিয়ে ওইখানে আস্তে আস্তে ইনসার্ট করব, আর তারপরে আস্তে আস্তে প্রেস করে বলে এগুলোকে কার্ট্রিজগুলোকে রিফিল করে দেবো। তো দেখি বেরিয়ে আসবে না। বেরিয়ে আসবার জন্য না, এখান থেকে ইঙ্কটা সাকশন ব্যাক করবো যদি বেশিক্ষণ খালি ছেড়ে রাখি। ঠিক আছে করি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি স্পঞ্জে কি নিডলটা ঢুকিয়ে মানে হ্যাঁ, একদম একদম প্রেস করে ভেতর অবধি ঢুকিয়ে দে পুরো। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। পুরো ভেতর অবধি ঢুকিয়ে দে। আস্তে আস্তে পুশ কর ইঙ্কটা। ওহ বাবু, তুই ডাক্তার হয়ে গেলি রে হাফ আজকে, কারণ তুই ইনজেক্ট করছিস ইঙ্ক কার্ট্রিজে। এগুলো এমন টাইপের ইঙ্ক হয় হ্যাঁ, মানে একটুতেই অনেকটা ডার্ক স্টেন পড়ে যায়। আর ঠিক এখানে আছে। আরও হবে হ্যাঁ, তুই হ্যাঁ, কর হ্যাঁ। না। আর ভেতরটা মনে হয় পুরো স্পঞ্জের নাকি? হ্যাঁ, হ্যাঁ ভেতরটা পুরোটাই স্পঞ্জে। ব্যাস। এটা একটা 1 সিরিঞ্জ মানে 5 ml হলো, তাই তো? আমার দিক থেকে পড়ে গেছে। একটু একটু স্পিল করেছে। আচ্ছা হ্যাঁ, এবার এটা মানে হচ্ছে মানে এটা ফুল। এবার কালি মানে হ্যাঁ ভরে গেছে। হ্যাঁ এ যথেষ্টই দেবো? ফুল। হ্যাঁ আমার আর এটা কাছে টিস্যু দাও না। পেপার দে। ব্যাপারটা হচ্ছে দুটো দিককেই আমার ইকুয়ালি রাব করতে হবে এবার। না, ওইটা কোনখান থেকে স্পিল করছে দেখি। এই সামনেটা তুমি এখানটা বলো না যে মানে এই শুকনো হয়ে গেলে যেখানে টেস্ট করতে হয় কারেক্ট। না না, এক কাজ কর, এটাকে এরকম করিস না, এবার সোজা করে দে। হ্যাঁ, সোজা করে দে। এরকম। এখানে না, না, এখানটা আমার এটাকে এই মুছে স্টিকারটাকে লাগিয়ে স্টিকারটাকে লাগিয়ে সোজা করে দে। করে যাবে হ্যাঁ। সবটাই। স্টিকারটাকে লাগিয়ে দে। দিয়ে সোজা করে দে। এই জন্য মানে আমার মনে হয় এইটা দিয়েছে, জানো তো, এইটাতে রেখে করতে হবে যাতে স্পিল না করে, আমার যত দূর মনে হচ্ছে। দেখি এবার সামনের দিকটা দেখি। এই যে ফুল ইঙ্ক এবার। না ফুল ইঙ্ক সেটা মানে গ্যারান্টিটা এবার হবে হচ্ছে কারণ এটা টেস্টিং হবে। হ্যাঁ, টেস্টিং করতে হবে তো। প্রিন্টারটা নিয়ে আয়। আটকে রাখো এখন। না না এটা একটু মুছে দিই। হ্যাঁ এইটা সাকসেসফুল হলে পরের ওই যে আরেকটা কালার কার্ট্রিজ আছে ওইটাও নিয়ে আসবো, কালার ইঙ্ক। আগে তো রিড হতে একটু টাইম লাগবে। পেপার এখানে আছে অলরেডি। দেখি হয় কিনা। দেখি। জয় বাবা। আচ্ছা ইয়েস হ্যাঁ ইয়েস, এই তো মিশন সাকসেসফুল। হ্যাঁ এই তো ব্যাস, মিশন সাকসেসফুল। এটা ভীষণই একটা মানে কাজের জিনিস হলো। সত্যিকারের ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, পিপিটি এসব নেওয়ার জন্য, প্রিন্ট আউট নেওয়ার জন্য আর বাইরে বেরোতে হবে না, বাড়িতেই হয়ে যাবে।
বাড়িতেই তো হয়ে যেত, কিন্তু এই কালিটা পুড়িয়ে যাচ্ছিল বলে ওটাই একটা প্রবলেম হচ্ছিল। যাই হোক, এটা তো মোটে 5 ml হলো। এটা সত্যি একটা ইউজফুল জিনিস হয়েছে, তার কারণ প্রচুর পরিমাণে প্রিন্ট আউট এখন বেবোদের নিতে হয় স্কুল থেকে। আর বাইরে থেকে যদি, কারণ এই কার্ট্রিজটা মানে শুকিয়ে গেছিলো বলে ওকে বাইরে কদিন যেতে হচ্ছিল প্রিন্ট আউট নেওয়ার জন্যে। তো যাই হোক, সেটাও একটা এক্সট্রা খরচাই, যদিও বা 5 টাকা করে এক একটা পেজ নেয় প্রিন্ট আউট করতে, তাও তো একটা এক্সট্রা খরচাই। আর এই কার্ট্রিজ যেগুলো, এগুলো এত এক্সপেন্সিভ, আমি জানি না এত তাড়াতাড়ি কিভাবে জিনিসগুলো শুকিয়ে গেছিল। না বাবা, সেটা কিন্তু মানে প্রত্যেকবারই হলো। প্রত্যেকবার এই নিয়ে দুবার করলাম। যখন যখন নতুন কেনা হলো তখন দুটোরই তো দেয়, একটা হচ্ছে ট্রাই কালার, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। তখন ট্রাই কালারটা সবার আগে শেষ হয়ে গেছে। ট্রাই কালারটা সবার আগে শেষ হয়ে গেছে, ব্ল্যাকটা মানে আর কি বলবো, অলমোস্ট 1 উইক তার মধ্যেই আবার শেষ হয়ে গেছে। কিভাবে জানি না, কোম্পানি থেকে কি ধরনের কালি ভরে এগুলোকে বিক্রি করা হয় জানা নেই আমার। মানে কি অকওয়ার্ড সিচুয়েশন, আমি এগুলোকে মানে বলেও ডিসক্রাইব করতে পারবো না। মানে পরের দিনই কিছু একটা জমা দেওয়ার আছে, প্রিন্ট আউট বের করছি, প্রিন্ট আউট বেরোতে মানে সাপোজ একটা আমাদের পিপিটি কিরকম, আমাদের এক একটা পিপিটির মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 খানা পেজ থাকে। তো বোথ সাইডস প্রিন্ট করি না, তো সিঙ্গেল সাইডেড প্রিন্টই মাঝে মাঝে করে ফেলি। প্রিন্ট হচ্ছে 15 খানা পেজেস নর্মালি হয়ে গেল, দেখি 16 অত 17 পেজে গিয়ে হঠাৎ করে দেখি কালারটা আস্তে আস্তে লাইট হচ্ছে, ঠিক আছে কিছু না, মানে দুটো কেসেই ওরকমই হয়েছে। হতে 20th মধ্যে দেখছি পুরো ক্লিয়ার শিট বেরোচ্ছে, আর কিচ্ছু বেরোচ্ছে না ভেতরে, মানে লোড হচ্ছে জিনিসটা, লোড হচ্ছে, ইমপ্রিন্ট হচ্ছে, কিন্তু কিছু প্রিন্ট হচ্ছে না, যত কালারই তো নেই। এটা মানে বিচ্ছিরি পজিশন। 14 বার করে বাইরে বেরোতে হয় একটা প্রিন্ট আউট নেওয়ার জন্য, তার থেকে ভাই এতে অনলাইনে অর্ডার করা আর যথেষ্ট রিজনেবল। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছি, এটা ফার মোর রিজনেবল, অনেক রিজনেবল এই জিনিসটা, এই মানে এই প্রসিজিয়ারটা আর খুবই সহজ, যে কেউ পারবে। বাড়িতে যাদের প্রিন্টার রয়েছে, আমার মতে এইভাবে যদি ইঙ্ক ফুরিয়ে যায় কার্ট্রিজে, এইভাবে রিফিল করাটা অনেক রিজনেবল। এই যে পুরো কিটটা এনেছি, ইনক্লুডিং সিরিঞ্জ, তারপরে 3 বটল তোমার ইঙ্ক রয়েছে, এক একটা বটল 100 ml এর, তো সমস্ত কিছু নিয়ে দাম পড়েছে হচ্ছে কত যেন 380 দাম পড়েছে। সেখানে এক একটা কার্ট্রিজ বিক্রি করে হচ্ছে 800 900 এরকম করে এক একটা কার্ট্রিজের দাম পড়ে। আবার সেটা আবার প্রিন্টার টু প্রিন্টার তো ভ্যারিও করে। হ্যাঁ, সেটাও ভ্যারি করে। তো দেখলাম যে না, এটা অনেক দিন ধরেই ও দেখছে ইন্টারনেটে বা ইউটিউবে ভিডিও দেখছে যে কার্ট্রিজ এরকমভাবে রিফিল করে ইউজ করা যায়। তো যাই হোক, সাকসেসফুল। প্রিন্টারের দোকান যেগুলো থাকে না, প্রিন্টারের দোকানে ওরা কেউ নতুন কার্ট্রিজ কেনে না, ওরা ওই একই টেকনিকই অ্যাপ্লাই করে। পোষাবেই না, ওদের পোষাবেই না নতুন কার্ট্রিজ কিনতে গেলে। ও দেখ, আমি জল ভরে দিয়েছি। ও আচ্ছা, নতুন বটলও তো। ও আচ্ছা, দাঁড়াও, কত টেম্পারেচার? 31 ডিগ্রি। দাঁড়াও, এটা মানে আমার, হ্যাঁ 31 ডিগ্রি টেম্পারেচার। এই বাস। হ্যাঁ, আচ্ছা, মানে এটা ইন্ডিকেট করবে যে ভেতরে যে লিকুইডটা আছে তার টেম্পারেচার। আচ্ছা, মানে বুঝতে পেরেছি, সাপোজ কি ওই কফি, কোল্ড কফি এগুলো নেয় না সমস্ত, তো এগুলোতে এগুলো ভীষণ হেল্পফুল। হ্যাঁ, হটটা হটই থাকবে, এখানে টেম্পারেচার কন্ট্রোল করবে। দারুণ জিনিস হয়েছে। কাল থেকে স্কুলে নিয়ে যাবো। কি হবে? না না, তুমি 1 লিটারের জলের বটল নিয়ে যাবে। আমি রিফিল করে নেবো, আমাদের স্কুলে ভালো আরো পিউরিফায়ার আছে। না না, কি জানো, গভর্নমেন্ট সার্টিফাইড। মামা শোনো, দেখো শুনছেই না। আমাদের পিউরিফায়ারটা হচ্ছে মাম্মা সার্টিফাইড। আমি ওই জল ছেড়ে দেবই না। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।